বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। জাহাঙ্গীর খান গতকালকেই প্রেসমিট করে বলেছেন, আমি লড়াই থেকে সরে যাচ্ছি। দর্শক, আমি শুরুতে এই যেটা দেখালাম, একেবারে শুরুতে যে একটা সময় বুকে লিখে বেড়াতে হবে আমি বিজেপি করি না, এটা উনি বলেছিলেন নবান্নে বসে। কত নির্লজ্জ সরকারি একটা জায়গা। দেখবেন শুভেন্দু অধিকারী কিন্তু কোনো পলিটিক্যাল মন্তব্য নবান্ন থেকে করছেন না, এটাই তো হচ্ছে নিয়ম, কিন্তু উনি সব করতেন। তো উনি ওখানে বলেছিলেন যে বিজেপিকে লিখে মানে বুকে লিখতে হবে, যারা বুকে লিখতে হবে আমি বিজেপি করি না, এইরকম অবস্থা হবে। কিন্তু দেখুন অবস্থার কি পরিবর্তন। যাদের ক্ষেত্রে এই সব মন্তব্য করতেন এখন নিজেরাই, মানে আমি দেখতে পাচ্ছি টিএমসি যারা আছেন নিচু স্তরে, তারা এখন বলতে শুরু করেছেন আমি টিএমসি করি না গো, আমি টিএমসি করি না। পুরো উল্টো হয়ে গেছে। টিএমসি সুপ্রিমো মানে বলেছিলেন যে বুকে লিখে বেড়াতে হবে যে আমি বিজেপি করি না, মানে এমনই পরিস্থিতি হবে, এমনই পরিস্থিতি হবে। কিন্তু ঠিক উল্টোটা হয়ে গেছে। এখন টিএমসির লোকেরা যারা টিএমসি করতেন তারা এখন লোকালি বলে বেড়াচ্ছেন না আমি তো টিএমসি করি না, আমি করতাম, ছিলাম, কিন্তু আমি না ওইভাবে ছিলাম না, আমার সঙ্গে ঠিক মনের মিল হতো না। দেখবেন সবাই এখন এইরকম বলছেন না, অনেক সব রিয়াকশন আসছে না সামনে। এমনকি এই জাহাঙ্গীরের বক্তব্য তো কাল শুনেছেন, আমি এই বক্তব্য শুনিয়েছি, ওনার গলারও যা স্বর নিচে নেমে এসছে, উনিও দেখবেন কিছুদিন পরে বলবেন না আমি সেইভাবে মন থেকে আমি টিএমসি করতাম না, অভিষেক বলতেন ছিলাম, ইনিও বলবেন। অথচ যিনি ত্রাস ছিলেন ওখানে, যার ভয়ে ওখানে মানুষ কথা বলতে পারতেন না, মানে টিএমসির ব্যাপারে এতটাই উনি দাপট রাখতেন, সেই জাহাঙ্গীরকেই গতকাল যা দেখলাম নুইয়ে পড়া, মিউ করে রিয়াকশন দেওয়া, এবং যে ভোট কালকে হবে ভোটের আগেই ঘোষণা করে দেওয়া আমি লড়াইয়ে নেই, বুঝছেন? এবং এরপর জানি না কোথায় গা ঢাকা দিয়েছেন, আমার তো মনে হয় না উনি আর বাড়িতে থাকবেন বলে। আর কখনো দেখবেন এরপরে ওনাকে প্রশ্ন করা হলে উনি ওটাই বলবেন আমি টিএমসি করি না তো, করতাম শুরুর দিকে, এখন তো করি না। একটু চোখ রাঙিয়ে বললে আবার দেখবেন বলবেন না আমি করি না তো। আর একটু কড়া করে বললে, যেটা মুখ্যমন্ত্রী তৎকালীন উনি বলেছিলেন বুকে লিখে বেড়াতে হবে, ইনারাও দেখবেন বুকে লিখে বেড়াবেন না আমি করি না, দেখো আমি টিএমসি করি না, দেখো আমি টিএমসি করি না। এইরকম অবস্থা। মানে এখন ডিরেক্টলি বুকে লিখে না বেড়ালেও টিএমসির লোকেরা মুখে মুখে বলতে শুরু করছেন অনেকে, না আমি টিএমসি করি না তো, না আমি টিএমসি করি না তো। কালকে দেখেছেন কলকাতার এক কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, যার ব্যাপারে আমি একটা খবর করেছি, আমি দেখছিলাম মিডিয়াতে এখন ইন্টারভিউ দিচ্ছেন, উল্টো দিকের মিডিয়া, মানে যারা টিএমসির গুণগান করতেন সেই মিডিয়া না, টিএমসির বিরুদ্ধে যারা অনেক বেশি সরব ছিল সেই মিডিয়াতে বসছেন, রিপাবলিক বাংলাতে বসে কালকে ইন্টারভিউ দিচ্ছেন, এবং সেখানেও ওই একটা ভাব দেখানো আমি এইসব মানতে পারিনি, আমি এইসব করতে পারিনি, টিএমসির এইসব ব্যাপারে সব উল্টো দিকে চলে এসছেন। দেখবেন এনারাও বলবেন না আমি মন থেকে আমি টিএমসি করতাম না তো, আবার দেখবেন ওনাকে বলবেন আমি চাপে পড়ে টিএমসি করতাম। মানে এগুলো সব হচ্ছে টিএমসি থেকে সরে আসার ব্যাপার, আর সেই জন্যে যেভাবে সরা যায় বা পিঠ বাঁচানো যায় তার একটা চেষ্টা, আমি টিএমসি করি না। তো যাই হোক, সরে আসা, পিঠ বাঁচানো বা অন্য ধান্দা, যাই হোক, টিএমসি সুপ্রিমো নবান্নে বসে যে কথাটা বলেছিলেন একই, মানে ওই ঠিক ওটা উল্টে গেছে। উনি ভেবেছিলেন যে বিজেপির ওপরে বিরাট একেবারে রোলার চাপিয়ে দেব, এই করব, এমন এ করব, যাতে ভয়ে সবাই বলে না আমি বিজেপি করি না, মানে এরকম পরিস্থিতি হবে, বা আমাদের প্রভাব দেখে নিজেরাই বলতে শুরু করে দেবেন, এরকম ভেবেছিলেন।
কিন্তু উনি তো যা যা বলেছেন এবার তো সব উল্টে গেছে, সবই উল্টে গেছে। আবার এখানে কি বাজে বাজে কথা বলেছিলেন, যে ডুবে মরা উচিত, গলায় দড়ি দিয়ে কী সব বলেছিলেন না। মানে একটা দলের নেত্রী অন্য দলের লোকেদেরকে তাদের আত্মঘাতী হওয়ার জন্য প্ররোচনা দিয়ে গেছেন, আত্মঘাতী হওয়ার জন্য। এসব কারণে ওনাদের বিরুদ্ধে কেস হওয়া উচিত, কেস হওয়া উচিত। পিসি ভাইপো মিলে যেভাবে থ্রেট দিয়ে গেছেন, মন্তব্য করে গেছেন, এগুলো সমাজে যায় না, উস্কানি। আর এটা তো নিশ্চয়ই বুঝছেন, যদি এরা ক্ষমতায় আসতো তো কি হতো রাজ্যটা, নিশ্চয়ই বুঝছেন আপনারা। আমাদের সৌভাগ্য যে পরিবর্তন হয়ে গেছে, বা আমরাও এই যে এইভাবে বসে কথা বলছি, এতদিনে কত ঠক হয়ে যেত আমার বাড়ির দরজাতে পুলিশের ঠকঠকানি নোটিশ। শুধু কি ঠক হয়তো ঢুকেও পড়তো, যেভাবে আগে ঢুকে পড়েছিল একবার, এবার পুলিশ সমেত টিএমসির বাহিনীও ঢুকে হতো। আমরাও কম অত্যাচারের শিকার হতাম না। আপনারা অনেকে যারা পরিবর্তনের জন্য টুকটাক কাজ করেছেন কম টার্গেট হতেন না। আমাদের সৌভাগ্য যে পরিবর্তনটা হয়েছে, আমরা বেঁচে গেছি। কিন্তু পাল্টা কি সেরকম হচ্ছে? পাল্টা কিন্তু সেরকম হচ্ছে না। তাতেই দেখুন না টিএমসি কেমন গুড়িয়ে গেছে। শুধু মানুষ সরে এসছেন, এই বার্তাটা দিয়ে দিয়েছেন, তাতে টিএমসি দেখুন জাহাঙ্গীর খানের মতো লোকেরা কীভাবে গুড়িয়ে গেছেন। আর আমি যেটা খবর পাচ্ছি, এই একটা জাহাঙ্গীর খান এইভাবে প্রকাশ্যে গুড়িয়ে পড়াতে টিএমসির কথা অনুযায়ী একটা জাহাঙ্গীর খানকে ধরলে হাজার লাখ জাহাঙ্গীর খান তৈরি হবে। হ্যাঁ, আছে। এই জাহাঙ্গীর খানের মতো গুন্ডা বাহিনী দিয়েই তো টিএমসি দলটা চলতো। আছে হাজার জাহাঙ্গীর খান, আছে, সেটা বিশ্বাস করি। জাহাঙ্গীর খানদের মতো লোক না থাকলে টিএমসিটা কি করে চলবে? এ তো মুঘল সাম্রাজ্যের নিয়ে তো থাকতো এরা। জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন তো সরে গেছেন এমনিতে অন্যভাবে। তো এবার তো কেউ সরে পড়ছেন, কেউ বসে যাচ্ছেন, কেউ এড়িয়ে যাচ্ছেন। তো এরকম ছিলেন এরকম সব লোক। কিন্তু একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন, আগে থেকেই খানিকটা কেটে পড়া ছিল, কিন্তু গতকাল জাহাঙ্গীর খান এইভাবে ঝুঁকে পড়াতে ওই শত হাজার জাহাঙ্গীর যাদের কথা বলতো টিএমসি, তারাও দেখুন সব নুয়ে পড়েছেন, কেটে পড়েছেন। তাদের মাথাতে এটাই এসছে, জাহাঙ্গীর খান সরে গেছে, জাহাঙ্গীর খান কেটে পড়লেন, তাহলে আমরা আর কোন সাহসে দলটা করব? এই জাহাঙ্গীর খানকে ফলো করা অন্য জাহাঙ্গীর খান যারা, তারাও সব গুটিয়ে পড়েছেন গোটা রাজ্যের। এক তো ওখানকার তো ওই ফলতা এলাকার তো ব্যাপারটা হয়েইছে, বাকি সর্বত্র জাহাঙ্গীর খানরা গুটিয়ে গেছেন। তো জাহাঙ্গীর খানরা যদি গুটিয়ে যান হাজার, তো টিএমসি দলটা কারা করবেন? টিএমসি দলটা তো কি মানুষের দল ছিল? এটা গুন্ডাদের দল ছিল। তো গুন্ডারা কেটে পড়লে টিএমসি দলটা কি করে হবে? আমি দেখছিলাম গতকালকে টিএমসির একটা ওই পাঠশালা হয়েছে। এখন তো কালীঘাটে পাঠশালা চলছে, এখন বাইরে কোনো প্রোগ্রাম হচ্ছে না, সব কালীঘাটের টালির চালার নিচেতে পাঠশালা চলছে। তো মাঝে মধ্যেই কখনো শুনছি এই জেলা পরিষদের মেম্বারদেরকে নিয়ে, কখনো শুনছি যারা হেরেছেন তাদেরকে নিয়ে বৈঠক, কখনো এমএলএদেরকে নিয়ে বৈঠক, এসব শুনছি। সব ওই পাঠশালা চলছে, সেখানে কেউ ক্লাস নিচ্ছেন, ববি হাকিমকে দিয়ে, শোভন দেবকে দিয়ে, আর পিসি ভাইপোতা আছেনই, সব ক্লাস নিচ্ছেন। ওখানে শুনছি কিছু এমএলএ কয়েকজন, কুণাল ঘোষ নাকি তার মধ্যে ছিলেন, বলেছেন জাহাঙ্গীর খান এইভাবে কেন চলে গেলেন, এটা তো বাজে বিজ্ঞাপন হয়ে গেল, ওনাকে কেন সাসপেন্ড করা হচ্ছে না? এখনও সাসপেন্ড করা হয়নি। ভাইপো হয়তো সেই সাহসটাও পাচ্ছেন না, বা ভাইপো অনেক কিছু ভাবছেন যে জাহাঙ্গীর খানরা চলে গেলে আমি কি করে আর লড়বো, যদি ওনার ভাবনা হয়ে এখনও থেকে থাকে আর কি ডায়মন্ড হারবারে। তো এইসব নিয়ে দলের অন্দরে প্রশ্ন তৈরি হয়েছে যে জাহাঙ্গীর খান সরে যাওয়াতে এই দলের জন্য কতটা খারাপ হলো জানেন? এটা বলছেন, তাকে তো তার আগেই সাসপেন্ড করে দেওয়া দরকার ছিল, নাহলে তো আমাদের পিছিয়ে পড়া মানসিকতাটা প্রকাশ পেয়ে গেল, তাহলে কি করে আমাদের কর্মীরা এগোবেন? এটাও প্রশ্ন তোলা হয়েছে। এবং দেখছি যে এখন অভিষেকের দিকে দলের লোকেরা একটু বেশি ক্ষোভ প্রকাশ করছেন, অভিষেকের জন্য সর্বনাশ এটা বলার চেষ্টা হচ্ছে। এটা একাংশে অবশ্যই ঠিক। পিসিও যে বিরাটভাবে চলতেন, তাকে যে বিরাট সবাই গ্রহণ করছেন তা না, কিন্তু অভিষেকও দলটার শেষ করার একটা মূলে, উনি তো দলের রাস্তা পুরোটা নিয়েছিলেন, ওনার কথাও মানুষ নেননি, সহ্য করেনি। তো যাই হোক, এখন তো দলের এই অবস্থা, ওখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা তারা করছেন। সহজে আর কেউ হতে চান না, কিন্তু লাভ কিছু নেই। টিএমসি দল আর ঘুরে দাঁড়াতে পারবে না, এটা বলতে পারি। যারা আছেন যাচ্ছেন ভাবছেন যে আবার ঘুরে দাঁড়াবে, সম্ভব না। কালকে নাকি ওনাদের একটা কি কর্মসূচি রাখা হয়েছে, এই প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, রেলের হকার উচ্ছেদ, এইসব নিয়ে। হকার উচ্ছেদে হকারদের কিছু জনকে তারা পান কিনে দেখতে হবে কর্মসূচিতে, কিন্তু কতজন সাধারণ পাবলিক থাকেন ওনাদের কর্মসূচিতে সেটা দেখতে হবে।
এবং কালকেই বুঝতে পারবেন মানুষ কীভাবে সরে গেছেন। কারণ এখনও প্রকাশ্যে রাস্তায় নেমে বুঝছেন না তো না যে মানুষ কীভাবে সরে গেছেন। আগে তো ক্ষমতা ছিল, ক্ষমতা থাকলে জোর করে অনেক মানুষকে আনা হতো, এখন তো সেটা হবে না। তো কালকে নামলেই বুঝতে পারবেন যে মানুষ কীভাবে সরে গেছেন। আর এখন কেউ টার্গেটও হতে যাবেন না, কেউ টার্গেট হতে যাবেন না। যেভাবে নতুন সরকার চোর ধরা শুরু করেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো ম্যাক্সিমাম চোর থাকে, তো তারা কেউ যাবেন নাকি ওখানে? সুতরাং কালকে টের পাবেন যে ওনাদের ভিত্তিটা কতটা আছে আর কতটা নড়ে গেছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো এখন যা অবস্থা তৃণমূল কংগ্রেসের, জাস্ট গুটিয়ে যাওয়ার মুখে এই ক্লাস নিয়ে ওনারা একটু শক্তি পরীক্ষা করছেন যে কতজন আসছেন দেখি। তো মাঝে মধ্যে ডাকছেন, মানে কি দেখার চেষ্টা কতজন আসছেন দেখি। তো শুনছি কালকে যে সব এমএলএ নাকি আসেননি, 80 জন তো এমএলএ, তার মধ্যে 15 জন নাকি আসেননি। আবার নাকি 1-2 জন দিল্লিতে কোথাও চলে গেছেন, অন্য কোনো দলের সঙ্গে ঝোকার চেষ্টা করছেন। ফলে খুবই ভগ্ন অবস্থা, তাসের ঘরের মতো ভেঙে পড়া। আর জেলা স্তরে তো তৃণমূল কংগ্রেস, ওই যে বলছি, মানে তৃণমূল কংগ্রেস করি বলে আর কেউ সামনে দাঁড়াচ্ছেনই না। শুধু বুকে লিখতে বাকি আছে করি না, কিন্তু তাদের চোখ মুখ হাবভাব চোখে মুখে পড়া যাচ্ছে যে তারা বলতে চাইছেন আমরা তৃণমূল কংগ্রেস করি না, আমরা তৃণমূল কংগ্রেস করি না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, এই টাইপের। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তৃণমূল কংগ্রেস ওই হয়ে যাচ্ছে যেটা দিদিমণি ওই নবান্নে বসে অন্যদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, বিজেপিকে উদ্দেশ্য করে বলেছিলেন, সেটাই ঘুরে ঘুরে ওরাদের দিকে চলে আসছে। যা বলেছিলেন টিএমসির উদ্দেশ্যে, এই বিজেপির উদ্দেশ্যে, এখন টিএমসির ক্ষেত্রে পুরো বুমেরাং হয়ে চলে আসছে, পুরো অভিশাপ যেন হয়ে গেছে। ওকে, সেই জন্যই মানে করতে হয় যে বেশি ওই রকম কথা কাউকে বলতে নেই, কাউকে অভিশাপ দিতে নেই, কারো মৃত্যু কামনা করতে নেই, কাউকে এইরকম হুঁশিয়ারি দিতে নেই। একটা সময় পর সেগুলো ঘুরে ঘুরে আসে, বুমেরাং হয়ে যায়। তাই কিন্তু হচ্ছে টিএমসির ক্ষেত্রে। দর্শক বলবেন আপনাদের এলাকায় টিএমসির লোকেদের হালচাল কেমন? আচ্ছা, অনেকে আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন না, যে ঢুকে গিয়ে পিঠটা বাঁচিয়ে নেব। বিজেপির উপরের নেতৃত্ব বলে দিয়েছেন পরিষ্কার যে কাউকে কিন্তু নেওয়া হবে না। যদি কোথাও এরকম দেখেন ঢুকে পড়ছেন, তাদেরকে নিয়ে আবার লোকাল নেতারা বিজেপিরই কিছুর বিনিময়ে হয়তো তারাও ঢুকিয়ে নিচ্ছেন, এইসব হলেই খবর দেবেন, এসব হলেই কিন্তু খবর দেবেন। কাউকে কিন্তু এরকম ঢুকতে দেওয়া যাবে না, প্রত্যেকের বিচার হবে, তাদের হিসেব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পিএনএস নিউজ পশ্চিমবঙ্গ থেকে। তো মমতা ব্যানার্জি ভোটের আগে যেভাবে মানুষের সঙ্গে কথা বলেছিলেন, মানুষের সঙ্গে মিলেছিলেন, মিশেছিলেন, সেই মমতা ব্যানার্জি আজকে কোথায় হারিয়ে গেলেন। পশ্চিমবঙ্গে এত বড় একটা দুর্ভাগ্যের সময় বলতে পারেন গরিব হিন্দুদের জন্য, যারা গরু পালন করেন। তো সেই এমন সংকটময় সময় মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গের পাশে নেই? আজকের ভিডিওতে শফিকুল ইসলাম যা দেখালেন সেটি হচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকবার বড় কথা বলেছিলেন তাকে দেখে নেবে, একে দেখে নেবে, ওকে দেখে নেবে। প্রত্যেকটা মানুষকে দেখে নেবে, মমতা ব্যানার্জি এমনটা বলেছিলেন। তো যাই হোক, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা দুইজনই এখন কিন্তু পলাতক। পশ্চিমবঙ্গের আসলে এই সংকটময় সময়ে সাধারণ জনগণের জন্য তারা মুখ খুলতেছে না। তারা নওশাদ সিদ্দিকী, তারপর অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারা মুখ খুললেও এই মমতা ব্যানার্জি কোনো প্রকার মুখ খুলতেছে না। তো মমতা ব্যানার্জির এই 15 বছর আপনারা দল করে কি এমন করলেন যে আজকে এই সংকটময় সময় আপনার সামনে পাশে দাঁড়ায় না? তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন।